তো হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তো আমাদের ক্লাস বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রথমে সকলকে স্বাগত জানাই। তো যে সকল ভাই বোনেরা 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য বাংলা বিষয় থেকে সম্পূর্ণ সাজেশন আজকে নিয়ে এসেছি। অর্থাৎ আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রত্যেকটি গল্প, কবিতা, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প, নাটক, ঠিক আছে, এমনকি ভাষা, প্রত্যেকটি জায়গা কিন্তু আজকে আমরা কভার করব। প্রত্যেকটি সুন্দরভাবে যে সকল ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষাতে আসার খুবই চান্স রয়েছে, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আজ উপস্থাপন করব। তোমরা সুন্দরভাবে প্রশ্নগুলো খাতাতে লিখে নেবে। এরপরে এই প্রশ্নের অ্যান্সারগুলো এর পরবর্তী সময় তোমাদেরকে পিডিএফ আকারে কিন্তু দিয়ে দেওয়া হবে, সেটাও এই ইউটিউব চ্যানেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। সুতরাং অবশ্যই তোমরা এই ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে কিন্তু অনেকখানি উপকৃত হবে। তাহলে চলো আর বেশি দেরি করছি না, সরাসরি প্রশ্নগুলো আমরা আলোচনা করে নিই। আর এই ভিডিওটির পরেই ধীরে ধীরে কিন্তু এই প্রশ্নগুলির অ্যান্সার কিন্তু তোমরা এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে চলো, প্রথমে কি রয়েছে না, তোমাদের আছে গল্প, ঠিক আছে। তো এই যে প্যান্ডামিক সিচুয়েশনের কারণে তোমরা জানো যে তোমাদের 3টি গল্পের মধ্য থেকে একটি গল্প বাদ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কে বাঁচে পুরোপুরি বাদ চলে গেছে। তোমাদের গল্প আছে ভাত এবং ভারতবর্ষ। তো বন্ধুরা, এখানে বলে রাখি যে এই দুটো গল্পের মধ্যে তোমরা যদি যে কোনো একটা গল্প ভালো করে রাখতে পারো তাহলেই কিন্তু হয়ে যাবে, কেননা তোমরা জানো যে দুটো গল্প থেকে দুটি প্রশ্ন আসে, যে কোনো একটি প্রশ্ন করতে হয়। তাহলে চলো আমরা প্রথমে ভাত গল্প থেকে দেখে নিই যে ভাত গল্প থেকে, অর্থাৎ মহাশ্বেতা দেবীর ভাত গল্প থেকে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের এইবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আসার খুবই চান্স রয়েছে। 1 নম্বর প্রশ্ন তোমরা কি রেডি করবে? অবশ্যই এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা পরবর্তী ভিডিওতে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, সেটাও পিডিএফ আকারে। ওকে, 1 নম্বর প্রশ্ন কি না, এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা কে? গল্পে তার কি পরিচয় পাওয়া যায়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমাদের এইবারে উচ্চ মাধ্যমিক 2022-এর জন্য। সুতরাং এই প্রশ্নটির অ্যান্সার কিন্তু খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন কি, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগটির বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল? 3 নম্বর প্রশ্ন ভাত গল্প থেকে কি না, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি? 4 নম্বর প্রশ্ন, পেটে ভাত নেই বলে উৎসব ব্রেত হয়ে আছে। প্রশ্ন উদ্ধৃতাংশটির আলোকে ভাত গল্প অনুসরণে উৎসবের চরিত্রটি বিশ্লেষণ করো, ঠিক আছে। এটা 4-এর পরে 6 হয়ে গেছে, 4-এর পরে 5 হবে। 5 নম্বর প্রশ্ন কি না, দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এরূপ আচরণ করেছিল? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। বেশ, এই 5টি প্রশ্ন ভাত গল্প থেকে করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবং সাথে তোমরা ভাত গল্পের নামকরণের সার্থকতা চাইলে করে রাখতে পারো, অবশ্যই ভিডিওতে আলোচনা করা হবে, অ্যান্সার তোমরা পেয়ে যাবে সেই অ্যান্সারটিও, ঠিক আছে। 2 হচ্ছে কিনা ভারতবর্ষ গল্প। ভারতবর্ষ গল্প থেকে কি কি প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে তোমরা খাতাতে লিখে নেবে এবং পরবর্তী ভিডিওতে অ্যান্সার পেয়ে যাবে, চাপ নেওয়ার কিছু নেই। 1 নম্বর প্রশ্ন কি, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দেখি হয়ে গেছে, এটা দেখি হয়ে গেছে, টাইপিং মিস্টেক, এটা হবে দেখা গেল। অদ্ভুত দৃশ্যটি কি? দৃশ্যটিকে অদ্ভুত বলার কারণ কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, পরীক্ষাতে আসার কিন্তু খুব চান্স রয়েছে, ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এই প্রশ্নটি। 2 নম্বর প্রশ্ন কি না, সেই সময় এলো এক বুড়ি। সেই সময় এলো এক বুড়ি। লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখো। অথবা এই প্রশ্নটি এইভাবে আসতে পারে, আমি কি তা দেখতে পাচ্ছিস না? কোন প্রশ্নের উত্তরে বক্তা কথা বলেছেন? গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। অর্থাৎ বুড়ির চরিত্রটি এখানে তোমাদের লিখতে বলা হচ্ছে, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন কি না, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনা ছড়ানোর কারণ ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন কি, কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে? সে বলতে কাকে বোঝানো হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? 5 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন কি না, ভারতবর্ষ গল্প থেকে শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। পাঠ্য ভারতবর্ষ গল্প অবলম্বনে দৃশ্যটির অন্তর্নিহিত ব্যঞ্জনা নিজের ভাষায় আলোচনা করো। অথবা এই প্রশ্নটি এইভাবে আসতে পারে, ভারতবর্ষ গল্পটির মূল সুর বিদ্বেষ ও ধর্মান্ধতার পরিবর্তে এক অসাম্প্রদায়িক মানবীয় দৃষ্টিভঙ্গি। পাঠ্য গল্প অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। ব্যাস, এই মোট 5টি প্রশ্ন 2 থেকে তোমরা যদি রেডি করতে পারো তাহলেই তোমরা এই যে 10টি প্রশ্ন দেওয়া হলো এখান থেকে অবশ্যই কিন্তু 2টি প্রশ্ন পেয়ে যাবে, তার মধ্যে একটা কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে। প্রশ্নের অ্যান্সার কিন্তু পরবর্তী ভিডিওতে তোমরা পেয়ে যাবে, সেটাও পিডিএফ আকারে, রাইট। চলো এরপর আমরা দেখে নিই কবিতা। তোমরা জানো যে তোমাদের পাঠ্য অনুযায়ী অর্থাৎ পাঠ্য বই অনুযায়ী মোট 5টি কবিতা আছে, কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে
4টি কবিতা, তাই তো। শিকার কবিতাটি সম্পূর্ণ বাদ দেওয়া রয়েছে বা বাদ চলে গেছে। তাহলে কি কি রয়েছে না, রূপনারায়ণের কুলে, আমি দেখি, ক্রন্দনতা জনের পাশে অ্যান্ড মহুয়ার দেশ। তাহলে প্রথম কবিতা কি না, রূপনারায়ণের কুলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কবিতাটি তোমাদের উচ্চ মাধ্যমিক 2022-এর জন্য। সো ভালো করে কিন্তু এই কবিতাটি করে রাখবে। তো প্রথম প্রশ্ন কি না, রূপনারায়ণের কুলে থেকে, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। কে জেগে উঠলেন? জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও। 2 নম্বর প্রশ্ন কি না, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য লেখো। 3 নম্বর প্রশ্ন কি না, সে কখনো করে না বঞ্চনা। কে কখনো করে না বঞ্চনা? ঠিক আছে, কবি কিভাবে এমন ভাবনায় উপনীত হয়েছেন? এই অ্যান্সারটি তোমরা কমেন্ট করে জানাবে তো বন্ধুরা। সে কখনো করে না বঞ্চনা কে, অর্থাৎ এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে? এই প্রশ্নটির অ্যান্সার কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। প্রশ্নটি হচ্ছে 1 মার্ক। দেখা যাক তোমরা কে কে ঠিক করতে পারছো, কারণ এই প্রশ্ন নিয়ে তোমাদের অনেক মতবিরোধ থাকে। আমি আবারও একবার চেক করে নিচ্ছি যাতে করে তোমাদের ভুল না হয়। তো অবশ্যই তোমরা এই ভিডিওটি নিয়ে এই কমেন্ট করে তোমরা জানাবে যে সে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, সত্যকে না কঠিনকে। ঠিক আছে, তারপর আমি কমেন্টেই যদি ভুল উত্তর দাও তাহলে কমেন্টেই আমি জানিয়ে দেবো। ঠিক আছে, চলো 4 নম্বর প্রশ্ন কি না, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে, সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন কবি? ব্যাস, এই 4টি প্রশ্ন করলেই হবে রূপনারায়ণের কুলে থেকে। খুব ইম্পর্টেন্ট এই কবিতাটি তোমাদের এবারের জন্য। বলে দিই, কবিতা থেকে রূপনারায়ণের কুলে অ্যান্ড ক্রন্দনতা জননীর পাশে মৃদুল দাশগুপ্তের লেখা, এই দুটো কবিতা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের 2022-এর জন্য। ঠিক আছে, সুতরাং এই দুটো কবিতা কিন্তু খুব ভালোভাবে রেডি করতে হবে, মনে রাখবে কথাটা। আর ওইদিকে ভারত কিংবা ভারতবর্ষ গল্প দুটির মধ্যে যে কোনো একটি গল্প তোমরা ভালো করে রাখলেই যথেষ্ট। কেননা দেখো, কবিতাতে মোট 4টি কবিতা আছে, সেজন্য তোমাদের হয়তো ডাউট লাগতে পারে যে কোন দুটো কবিতা করবো বা কোন 3টে কবিতা করবো বা কোন কোন কবিতাগুলো করলে ভালো হয়। সেক্ষেত্রে বলে রাখি বা জানিয়ে রাখি, তোমাদের কিন্তু রূপনারায়ণের কুলে অ্যান্ড কি না মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনতা জননীর পাশে, এই দুটো কবিতা কিন্তু খুব ইম্পর্টেন্ট এইবারের জন্য। ঠিক আছে, চলো দ্বিতীয় কবিতা কি না, মহুয়ার দেশ। মহুয়ার দেশ সমর সেনের লেখা, আমরা জানি। এই কবিতা থেকে আমরা দেখিনি কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট হতে চলেছে এবারের জন্য। 1 নম্বর প্রশ্ন কি না, অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ। কবিতা অবলম্বনে মেঘমদির মহুয়ার দেশ এর সৌন্দর্য ও তাৎপর্য বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন কি না, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। আমার বলতে কি, সরি এটা কি না, আমার বলতে এটা কার হবে? ঠিক আছে, আমার বলতে কার কথা বলা হয়েছে, এমন কামনার কারণ কি? আর একবার প্রশ্নটি বলে দিই না, আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। আমার বলতে কার কথা বলা হয়েছে, এমন কামনার কারণ কি? অথবা দিয়ে প্রশ্নটি এইভাবেও ঘুরে আসতে পারে কি না, সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। নাগরিক জীবনের ক্লান্তি ও আবদ্ধতা থেকে শান্তির প্রত্যাশা কবিতায় কেমনভাবে প্রকাশ পেয়েছে তা উদ্ধৃতাংশটির আলোকে বিচার করো। বোঝা গেছে? 3 নম্বর প্রশ্ন কি না, ঘুমহীন তাদের চোখে হানা দেই, কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? কাদের কথা বলা হয়েছে? তাদের চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেই কেন? এই প্রশ্নটি আবার ঘুরিয়ে এইভাবে আসতে পারে, কেমন না, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। কাদের কথা বলা হয়েছে? উদ্ধৃতাংশটি তাৎপর্য আলোচনা করো। বোঝা গেছে? 4 নম্বর প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। মহুয়ার দেশ কবিতায় মধ্যবিত্ত নগর জীবনের যে ছবি প্রকাশ পেয়েছে তা উদ্ধৃতাংশটির আলোকে আলোচনা করো। এইখানে আমি একটা বিষয় বলে রাখি যে এই যে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো, এই যে শীতের দুঃস্বপ্ন, এই শীতের দুঃস্বপ্নটি যদি তোমাদের কারো ডাউট থাকে বুঝতে, তাহলে কমেন্ট করে জানাবে। এর একটা গভীর একটা আলোচনা রয়েছে। ঠিক আছে, গভীর একটা আলোচনা রয়েছে, সেটি কিন্তু একটা ভিডিওর মারফতে আমি তোমাদের এই শীতের দুঃস্বপ্ন বলতে আসলে এখানে সমর সেন কী বলতে চেয়েছেন সেটি কিন্তু একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি স্পষ্টভাবে বুঝিয়ে দেবো হাতে করি দিয়ে। ঠিক আছে, অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে তখন। তোমরা কমেন্ট করে জানাবে এই আলোচনাটি যদি লাগে, এমনকি যদি মহুয়ার দেশ বুঝতে অসুবিধা হয় তাও কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো এই যে সত্য যে কঠিন, সে কখনো করে না বঞ্চনা, সে বলতে কি, এটা একটা প্রবলেম হয়। আর এখানে প্রবলেম হয় এই যে শীতের দুঃস্বপ্ন। ঠিক আছে, শীতের দুঃস্বপ্ন বলতে কি বোঝানো হয়েছে, এই দুটো জায়গাতে তোমাদের উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের খুব কিন্তু প্রবলেম হয়। ঠিক আছে, বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে, আলোচনা করে দেওয়া হবে। ঠিক আছে, এরপরে রয়েছে কি না, আমি দেখি কবিতা, শক্তি চট্টোপাধ্যায়। ঠিক আছে, আমি দেখি কবিতা থেকে কী কী ইম্পর্টেন্ট খাতাতে লিখে রাখবে, অ্যান্সারগুলো তো পেয়ে যাবে, চাপ নেওয়ার কিছু নেই। 1 নম্বর প্রশ্ন কি না, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন? সেই সবুজকে পাওয়ার জন্য
কবি কি কি নির্দেশ দিয়েছেন? দ্বিতীয় প্রশ্ন কি না আমার দরকার শুধু গাছ দেখা, বক্তা কে, তার গাছ দেখা দরকার কেন? 3 নম্বর প্রশ্ন কি না শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো। এরপরে যেটা বললাম খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মৃদুল দাশগুপ্তের লেখা ক্রন্দনতা জননীর পাশে এই কবিতাটি। ঠিক আছে, এই কবিতাটি ভালো করে তোমরা করে রাখবে। তো এই কবিতা থেকে যে সকল প্রশ্নগুলো রেডি করা রয়েছে ইম্পর্টেন্ট, সেগুলো একটু খাতাতে লিখে নেবে, অ্যান্সারগুলো পেয়ে যাবে পরবর্তী সময় পিডিএফ আকারে। 1 নম্বর প্রশ্ন কি রয়েছে না ক্রন্দনতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন? খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটি, এবারের জন্য ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। 2 নম্বর প্রশ্ন কি না আমি তা পারি না, কে পারেন না? না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে কবিতা অবলম্বনে তা লেখো। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন কি না কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? ক্রন্দনতা জননীর পাশে কবিতায় কবির এই মানসিকতার প্রকাশ কিভাবে ঘটেছে তা লেখো। 4 নম্বর প্রশ্ন 3টেই রয়েছে এখান থেকে, এই কবিতা থেকে মোট এই ক্রন্দনতা জননীর পাশে কবিতা থেকে মোট 3টে প্রশ্নই আমি বেছেছি, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই 3টে প্রশ্নের মধ্যে এই প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রন্দনতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবির কি করা উচিত বা কবি কি করা উচিত বলে মনে করেছেন? এই প্রশ্নটির অ্যান্সারটি কিন্তু তোমরা পেয়ে যাবে, কিন্তু তোমরা ভালোভাবে এই অ্যান্সারটি কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, চল এরপর আমরা চলে যাব নাটকে। তোমরা জানো নাটক দুটো রয়েছে, একটা বিভাব নাটক, একটা হচ্ছে নানা রঙের দিন। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এখানে তোমরা হয়তো বলতে পারো যে দাদা কোন নাটকটি করলে ভালো হয়। এখানে আমি কিচ্ছু বলবো না, কেননা তোমাদের যেটা আমি বলে দিই ছোট্ট করে একটু দেখো, দুটো নাটকেই প্রথমে রিডিং দেবে। ঠিক আছে, দুটো নাটকেই প্রথমে রিডিং দেবে, বিভাবের নাটকও এবং নানা রঙের দিনও। যে নাটকটি না বুঝে রিডিং দেওয়ার পরে, প্রথমে না বুঝে রিডিং দেবে, যে নাটকটি না বুঝে রিডিং দেওয়ার পরেও তুমি কিছুটা অংশ হলেও বুঝতে পেরেছো, সেই নাটকটিই কিন্তু তোমার জন্য বেস্ট। কেননা মনে রাখবে নাটক পরবর্তী সময়েও কিন্তু রসটি তুমি আয়ত্ত করতে পারো বা রসটি তুমি রস সাধন করতে পারো, নাটকটি পড়ে নাটকটির মজা নিতে পারো। কিন্তু এখানে নাটকটি পড়ে মজা নেওয়ার কিছু নেই, এখানে কিন্তু তোমাকে কিন্তু আলটিমেটলি পরীক্ষায় অ্যান্সার যাতে তুমি ভালো করে আসতে পারবে সেই দিকে কিন্তু ধ্যান রাখতে হবে। তাহলে সেই নাটকটিকে চুজ করবে যেটা তুমি ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, যদি বিভাব নাটক পড়ে ভালো করে বুঝতে পারছো তো বিভাব নাটক চুজ করবে, তোমার জন্য বেস্ট। যদি নানা রঙের দিন পড়ে ভালো করে বুঝতে পারছো তাহলে নানা রঙের দিন তোমার জন্য বেস্ট। যেটা বুঝে তুমি লিখতে পারবে সেটাই তোমার জন্য বেস্ট। ঠিক আছে, বলে রাখলাম। তাহলে চলো এই বিভাব নাটক থেকে এই দুটোর মধ্যে যে কোনো একটা পড়ে, তো যে কোনো অথবা দিয়ে থাকে, যেখানে বিভাব নাটক থাকবে সেখানেই নানা রঙের দিনের প্রশ্ন থাকবে, অথবা দিয়ে সে এমসিকিউ হোক, এসিকিউ হোক বা লং কোশ্চেন হোক। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই বিভাব নাটক থেকে কী কী ইম্পর্টেন্ট লং কোশ্চেন রয়েছে। প্রথম প্রশ্ন কি রয়েছে না আমাদের মনে হয় এর নাম দেওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। দ্বিতীয় প্রশ্ন কি না বুদ্ধিটা কি করে এলো তা বলি, কোন বুদ্ধি এবং তা কিভাবে এলো আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন কি আর একবার মারাঠি তামাশায় দেখেছিলাম, বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন, বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন কি না এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন, শেষে তার কিরূপ অভিজ্ঞতা হয়েছিল। 5 নম্বর অর্থাৎ বিভাব নাটক থেকে শেষ প্রশ্ন বিভাব কথাটির সাধারণ অর্থ কি, বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্য আলোচনা করো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এই প্রশ্নটি কিন্তু ভালো করে বাড়িতে বসে প্র্যাকটিস করতে হবে এই প্রশ্নটি। এবং এইখানে প্রথমের যে প্রশ্নটি রয়েছে, ঠিক আছে, এই যে আমাদের মনে হওয়া উচিত যে এটি অভাব নাটক, অভাবের চিত্র কিভাবে বিভাব নাটকে প্রবেশ করেছে সেটি, এই দুটো প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বিভাব নাটক থেকে, মনে রাখবে। ঠিক আছে, চলো এবার চলে আসি নানা রঙের দিন থেকে। প্রথমেই খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি, সেটি হচ্ছে রজনীকান্তের চরিত্র। ঠিক আছে, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র কি রয়েছে নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্তের বা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের 2022-এর জন্য ভালো করে প্র্যাকটিস করতে হবে কিন্তু। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন কি না নানা রঙের দিন থেকে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নানা রঙের দিন নাটক অবলম্বনে প্রম্পটার কালীনাথ সেনের চরিত্র বিশ্লেষণ করো। দুটো চরিত্রই কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোনো একটা চরিত্র এলেও আসতে পারে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন কি রয়েছে না অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের কর্তব্য। বক্তার কথা তাৎপর্য আলোচনা করো। আরেকবার বলি প্রশ্নটি, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের কর্তব্য। ঠিক আছে, বক্তার কথা তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটি 4 নম্বর প্রশ্ন কি রয়েছে না শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ।
নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো বা তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন কি রয়েছে না, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই, চাটুজ্জে মশাই কেউ জানে না। কোন নাটকের অংশ, বক্তা কে, তিনি গ্রিন রুমে কেন ঘুমান? বেশ, এই 5টি প্রশ্নই রয়েছে নানা রঙের দিন থেকে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে বাড়িতে বসে প্র্যাকটিস করতে হবে। এই প্রশ্নের উত্তরের জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমাদের ক্লাস বেঙ্গলি ইউটিউব চ্যানেল সর্বদাই তোমাদের পাশে রয়েছে, প্রত্যেকটি অ্যান্সার কিন্তু পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে, চাপ নেওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, চলো এবারে চলে আসি আন্তর্জাতিক কবিতাতে। তোমরা জানো যে তোমাদের আন্তর্জাতিক কবিতা অ্যান্ড ভারতীয় গল্প দুটো জায়গা রয়েছে। নাটকে যেমন দুটো নাটক রয়েছে, ঠিক নাটক থেকে যেমন বিভাব নাটকে যেখানে প্রশ্ন থাকবে সেখানে নানা রঙের দিন থাকবে, ঠিক তেমনই এই যে আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এবং অলৌকিক গল্প, ভারতীয় গল্প অলৌকিক, এই যে দুটো, যেখানে আন্তর্জাতিক কবিতার এমসিকিউ থাকবে সেখানে ভারতীয় গল্প অলৌকিকের এমসিকিউ থাকবে, যেখানে এসে কিউ সেখানে ওই অলৌকিক করে এসে কিউ থাকবে। ঠিক আছে, যেখানে এই আন্তর্জাতিক কবিতার লং কোশ্চেন থাকবে সেখানে কিন্তু অথবা দিয়ে অলৌকিক গল্পেরও কিন্তু লং কোশ্চেন থাকবে। মনে রাখবে কিন্তু এটা যে কোনো দুটোর মধ্যে একটা করলেই হবে, যেটা তোমাদের ভালো মনে হবে সেটাই করবে। গল্পটা করাই বেস্ট। ঠিক আছে, গল্প থেকে নিজের ভাষায় লিখতে পারবে খুব সুন্দরভাবে, আর কবিতা মানে বুঝতে পারছো একটা ইনার মিনিং থাকে। ঠিক আছে, সুতরাং তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো আমি প্রত্যেকটা জায়গা থেকে তোমাদের সাজেশন আমি দিয়ে দিচ্ছি, কারণ হাতে বেশি সময় নেই। ঠিক আছে, তোমরা বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করবে, আর অতি জলদি প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। চলো 1 নম্বর প্রশ্ন কি রয়েছে না, পড়তে জানা এমন এক মজুরের প্রশ্ন এই কবিতা থেকে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখে নাও কি না, বইয়ে লেখা রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ি করে আনতো? রাজারা কি পাথর ঘাড়ি করে আনতো? কারা, কেন পাথর ঘাড়ি করে এনেছিল? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি, কে আবার গড়ে তুললো এতবার? কি গড়ে তোলার কথা বলা হয়েছে? তাই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন? এটা তাই না, এটা এই হবে। ঠিক আছে, এই প্রশ্নের মাধ্যমে, অর্থাৎ কে আবার গড়ে তুললো এতবার, কি গড়ে তোলার কথা বলা হয়েছে, এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন কি না, খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, ভালো করে রেডি করতে হবে এই প্রশ্নটি এই কবিতা থেকে। পড়তে জানা এমন এক মজুরের প্রশ্ন থেকে এই প্রশ্নটি খুব ভালো না, খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তোমাদের 2022-এর জন্য তো ভালো করে এই প্রশ্নটি কিন্তু প্র্যাকটিস করতে হবে। কি রয়েছে না, ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই কি? আলেকজান্ডার কে ছিলেন? একলাই নাকি বলতে কবি কি বুঝিয়েছেন? একলাই কি? ঠিক আছে, একলাই কি বলতে কবি কি বুঝিয়েছেন? রাইট। 3 নম্বর প্রশ্ন কি রয়েছে না, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিলেন? এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন? এবং আরও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই প্রশ্নটি। ঠিক আছে, তোমাদের এইবারের জন্য এই নানা রঙের দিন বলছি, এই পড়তে জানা এমন এক মজুরির প্রশ্ন আন্তর্জাতিক কবিতা থেকে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, সেটি হচ্ছে এটি কি না, পাতায় পাতায় জয় উৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় কাদের জয় লেখা? জয় উৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে তা লেখো। ঠিক আছে, এই প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে, তাও কিন্তু বাড়িতে বসে প্র্যাকটিস করবে। প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার তোমরা আমাদের ক্লাস বেঙ্গলি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, সো একদম টেনশন নেবে না। ঠিক আছে, আরও যদি কোনো প্রশ্নের অ্যান্সার প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে, সেই প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো এরপরে চলে আসি ভারতীয় গল্প অলৌকিক। এই গল্প থেকে কী কী প্রশ্ন রেডি করবে বলে রাখি। 1 নম্বর প্রশ্ন, অলৌকিক গল্পে হাত দিয়ে, এটা মাঝে চলে এসেছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি মোবাইল দিয়ে টাইপিং করতে হয় তো সেই জন্য একটু ডিস্টার্ব হয়। ঠিক আছে, একটু এদিক ওদিক হয়ে যায়, ভুল ভ্রান্তি একটু অ্যাডজাস্ট করে নেবে। ঠিক আছে, কি রয়েছে প্রথম প্রশ্ন, যে অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের ছাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন? পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠল? ঠিক আছে, এই প্রশ্নটি। 2 প্রশ্ন কি রয়েছে না, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের ছাই থামানো যাবে না কেন? বা যাবে না কেন? ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন? ঠিক আছে, ট্রেন কিভাবে থামানো হয়েছিল? ওকে, এই প্রশ্নটিও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে প্র্যাকটিস করতে হবে। আবারও একবার বলে দিচ্ছি, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের ছাই থামানো যাবে না কেন? ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন? ট্রেন কিভাবে থামানো হয়েছিল? বোঝা গেছে। 3 নম্বর প্রশ্ন কি রয়েছে না, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, গল্পটি কি? গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল? 4 নম্বর প্রশ্ন কি না, চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি লেখো। ঠিক আছে, ওকে। এবার 5 নম্বর প্রশ্ন কি না, পাঞ্জা সাহেব পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, আশ্চর্য ঘটনাটির বর্ণনা দাও। এইখানে দেখো, এই প্রশ্নটির অ্যান্সার যে ঘটনাটি
সেটি অর্থাৎ ওই যে ট্রেনের দুর্ঘটনার ব্যাপারটা তোমাদেরকে লিখতে হবে। আর এইখানে পাঞ্জা সাহেব পড়ছে যে আশ্চর্য ঘটনা, সেটাও কিন্তু এই ট্রেনের ঘটনাটাই কিন্তু এখানে বলা হচ্ছে। দুটোই ঘটনা কিন্তু এক, ঠিক আছে। চলো এরপরে আমরা চলে আসি ভাষার জায়গাটাতে, অর্থাৎ প্রথমে তোমাদের রয়েছে বাঙালির শিল্প ও সংস্কৃতি, ঠিক আছে। তো এখানে তোমরা লক্ষ্য করবে তোমাদের বাংলা গানের ধারা এটা কিন্তু সম্পূর্ণ বাদ চলে গেছে। তাহলে কি কি রয়েছে না, চিত্রকলা, চলচ্চিত্র, বিজ্ঞান চর্চার, ক্রীড়া সংস্কৃতি। প্রত্যেকটা জায়গা থেকে আমি ধরিয়ে দিচ্ছি, যেগুলো প্রত্যেকটা জায়গা থেকে লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। 5টি করে প্রশ্ন থাকবে, প্রত্যেকটি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেগুলো আলোচনার মাধ্যমে আমি বলে দিচ্ছি। চলো চিত্রকলা থেকে কি ইম্পর্ট্যান্ট রয়েছে। 1 নম্বর প্রশ্ন, পট শব্দটির অর্থ কি, এই শিল্পটি সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা ভালো করে করতে হবে, ঠিক আছে। অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান দেখে নাও। বাঙালির চিত্রকলা চর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো, খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকটি অ্যান্সার পেয়ে যাবে, চাপ নেওয়ার কিছু নেই। 3 নম্বর প্রশ্ন কি রয়েছে না, বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন কি রয়েছে না, চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দনলাল বসুর অবদান আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন কি রয়েছে না, এই চিত্রকলা থেকে শেষ প্রশ্ন যেটি খুব ইম্পর্ট্যান্ট, বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। এই যে বলছি ভাষার জায়গাটাতে, অর্থাৎ এই যে শিল্প সংস্কৃতির জায়গা থেকে দুটো জায়গা থেকে ভালো করে করলেই হবে, মনে রাখবে। হয় তোমার দেখো এখানে তো মোট 4টি প্রশ্ন পড়ে, তাই তো 4টি প্রশ্ন পড়ে, যার মধ্যে করতে হয় দুটো, তাই তো। তো মনে রাখবে এখানে দুটো ভালো করে করলেই হবে, একটা হচ্ছে চিত্রকলা, ওকে, আর একটা হচ্ছে কি না ক্রীড়া সংস্কৃতি। এই দুটো জায়গা তোমরা যদি করতে পারো তো খুবই ভালো, আর যদি 3টে করে রাখতে পারো তাহলে তার কোনো চাপই থাকলো না তোমাদের, ঠিক আছে। সেই 3টে কি কি আমি বলবো না, 3টে, একটা চিত্রকলা করতে পারো, একটা হচ্ছে ক্রীড়া সংস্কৃতি করতে পারো, একটা বিজ্ঞান চর্চা করতে পারো, ঠিক আছে। যেটা তোমাদের ইচ্ছে হবে, যে কোনো 3টে যদি ভালো করে রেডি করতে পারো তাহলেই হবে, ঠিক আছে। চলো চলচ্চিত্র থেকে কী কী রেডি করবে না, ঋত্বিক ঘটকের অবদান, সত্যজিৎ রায়ের অবদান, মৃণাল সেনের অবদান, তপন সিংহের অবদান এবং বাংলা সিনেমায় নিউ থিয়েটার্সের অবদান, ঠিক আছে। খুব ইম্পর্ট্যান্ট এই 5টিই কিন্তু, ঠিক আছে। তার মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে সত্যজিৎ রায়ের অবদান, এটি হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট এই চিত্রকলা থেকে, সত্যজিৎ রায়ের অবদান। অ্যান্ড এখানে যেটি রয়েছে শেষে বাংলা সিনেমায় নিউ থিয়েটার্সের অবদান, এই চিত্রকলা থেকে খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এই দুটো, ঠিক আছে। বাকিগুলোও করে রাখবে সাইডে। চলো বাঙালির বিজ্ঞান চর্চা থেকে এবার আমরা দেখে নেব কি রয়েছে না, প্রথমে রয়েছে কাদম্বিনী বসুর অবদান করতে হবে, তারপরে আছে চিকিৎসায় কি রয়েছে না, বিধানচন্দ্র রায়ের অবদান করতে হবে, ঠিক আছে। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে কাদম্বিনী বসুর অবদান, তারপরে রয়েছে বিধানচন্দ্র রায়ের অবদান, তারপরে রয়েছে কিনা বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান, আর একটা হচ্ছে বিজ্ঞান চর্চার মেঘনাথ সাহ, ঠিক আছে, মেঘনাথ সাহার অবদান। আর 5 হচ্ছে কি না বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির অবদান আলোচনা করো। এখান থেকে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে কি না বলে রাখি আমি, এখানে হচ্ছে প্রথম হচ্ছে কাদম্বিনী বসু, খুব ইম্পর্ট্যান্ট, আর একটা হচ্ছে প্রফুল্লচন্দ্র, ঠিক আছে, প্রফুল্লচন্দ্র বোঝা যাচ্ছে, আর একটা হচ্ছে তোমাদের এখানে এই জাড়োসাঁকো না জোড়াসাঁকো, ঠিক আছে। দেখো বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুর পরিবারের বা ঠাকুর বাড়ির অবদান আলোচনা করো, বোঝা গেছে। এই 3টে কিন্তু এইখান থেকে খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে কিন্তু করে রাখতে হবে, ঠিক আছে। এরপরে চলে আসবো ক্রীড়া সংস্কৃতি। ক্রীড়া সংস্কৃতিতে কী কী ইম্পর্ট্যান্ট রয়েছে আমি বলে রাখি, ভালো করে কিন্তু এই প্রশ্নগুলো খাতাতে লিখে রাখবে, ঠিক আছে, প্রশ্নগুলো, তারপরে উত্তরগুলো তো আমি লিখিয়ে দেবো, চাপ নেওয়ার কিছু নেই, ওকে। প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তোমরা দেখলেই বুঝতে পারবে। চলো, এবং টেস্ট পেপার যখন করবে তখনই বুঝতে পারবে প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলোই কিন্তু বারবার তোমরা টেস্ট পেপারে খুঁজে পাবে। 1 নম্বর প্রশ্ন কি রয়েছে না, এই ক্রীড়া সংস্কৃতি থেকে দেখে নাও না, আমাদের মহাকাব্যে কুস্তি কী নামে পরিচিত, কমেন্ট করে জানাবে। শর্ট প্রশ্ন এটা, কী নামে পরিচিত, দেখা যাক কতজন তোমরা পাচ্ছ। সংক্ষেপে বাঙালির কুস্তি চর্চার পরিচিত, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই ক্রীড়া সংস্কৃতি থেকে এটা। তো 2 নম্বর প্রশ্ন কি রয়েছে না, কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশি সার্কাসের নাম লেখো, সার্কাসে বাঙালির অবদান সংক্ষিপ্ত পরিচয় দাও, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন কি রয়েছে না, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলা স্রষ্টাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি কিন্তু মনে রাখবে। এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দেয়। এবং শেষে যে প্রশ্নটি সেটি মনে হয় পড়েই গেছে পরীক্ষাতে, তাও অতটা কনফিডেন্সে যাবে না, ঠিক আছে, কিন্তু করে রাখবে, প্রশ্নটি মারাত্মক ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এমন একজন বাঙালি ক্রীড়াবিদের কৃতিত্ব আলোচনা করা, মানে হচ্ছে সৌরভ গাঙ্গুলি, বোঝা গেছে। এবং সাথে তোমরা ফুটবলের জায়গাটা তোমরা করে রাখতে পারো এই ক্রীড়া সংস্কৃতি থেকে। হয়ে গেল শিল্প সংস্কৃতিটা গেল, এরপরে চলে আসো ভাষাতে,
ঠিক আছে। ভাষাতে তোমাদের প্রথম ভাগটা রয়েছে ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা প্রশাখা, এবং 4টে ভাগ আছে। একটা আমরা কি পাচ্ছি, একটা পাচ্ছি ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব। তো শব্দার্থ তত্ত্ব তোমাদের বাদ চলে গেছে, তাহলে থাকছে কি না বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব এবং রূপতত্ত্ব, তাই তো, বা রূপতত্ত্ব। তাহলে চলো প্রথমে আমরা এখানে ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা প্রশাখায় যে প্রশ্নগুলো আমরা রেডি করব সেটি কি না ভাষা বিজ্ঞান কি, ভাষাতত্ত্বের সঙ্গে ভাষা বিজ্ঞানের পার্থক্য লেখো। বোঝা গেছে। দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে না ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো। ঠিক আছে। এবং 3 অর্থাৎ শেষ প্রশ্ন শৈলী বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো। তাহলে দেখো এখানে দেখো যদি এই প্রশ্নটি আসে ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো, তাহলে তোমরা এখানে দেখো স্বতন্ত্রভাবে শৈলী বিজ্ঞান সম্পর্কে আলোচনা করে এরকমভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে তোমরা শৈলী বিজ্ঞান সম্পর্কে আলোচনাটা মনে রাখবে। তাহলে এখানে ফলিত ভাষা বিজ্ঞানের শাখাগুলো উল্লেখ করতে হবে এবং তাদের মধ্যে একটি শাখা পড়ছে শৈলী বিজ্ঞান। আর এই শৈলী যেহেতু বলেছে তাদের মধ্যেই একটি শাখাকে আলোচনা করতে হবে, তাহলে যেহেতু শৈলী বিজ্ঞান একটি তাদের মধ্যে শাখা, সেহেতু এখানে শৈলী বিজ্ঞানের অ্যান্সারটাও হয়ে যাবে, তাই না? তাহলে একটা প্রশ্নের অ্যান্সার করলেই দুটো প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে, রাইট? ওকে, চলো এরপর আমরা চলে আসবো ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্ব থেকে কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের এবারে দেখে নাও। প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার লেখানো হবে, চাপ নেওয়ার কিছু নেই। প্রথম প্রশ্ন, উদাহরণ সহ গুচ্ছ ধ্বনির পরিচয় দাও। দ্বিতীয় কি রয়েছে না উদাহরণ সহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক নির্ণয় করো। এখান থেকে দুটো করলেই হবে। তারপরে রূপতত্ত্ব থেকে কী রয়েছে না রূপমূল কাকে বলে, এটি কয় প্রকার ও কী কী, উদাহরণ সহ বুঝিয়ে দাও। দ্বিতীয় প্রশ্ন কি না প্রত্যয় কাকে বলে, ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে ক ভাগে ভাগ করা যায় ও কী কী, প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। 3 নম্বর প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট এটি কিন্তু, মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এরপরে চলে আসো বাক্যতত্ত্ব থেকে। এখান থেকে এই বাক্যতত্ত্ব থেকে প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে, মনে রাখবে কিন্তু এই বাক্যতত্ত্ব থেকেই কিন্তু প্রশ্ন একটা তোমরা পাবে। সেটা আমি বলে রাখি কি, 1 নম্বর প্রশ্ন যেটি খুব ইম্পর্ট্যান্ট এবারের জন্য, গঠনগত দিক দিয়ে বাক্য কয় প্রকার ও কী কী, প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। চরম ইম্পর্ট্যান্ট কিন্তু তোমাদের এবারের জন্য, ঠিক আছে। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাক্যতত্ত্ব থেকে, এবং আমাদের সাজেশন এখানেই শেষ হয়ে যাবে। আধুনিক ভাষাবিজ্ঞান অনুযায়ী বাক্য বিশ্লেষণ করে বাক্যের গঠনের ধারাটি সুস্পষ্ট করো। এখানেই তোমাদের সাজেশনটি শেষ। আমার বাংলার জায়গাটা একটু স্টপ থাকলো, আমার বাংলা এবং তোমাদের এই যে রচনার জায়গাটা এটা কিন্তু একটু পরে নিয়ে আসছি, ঠিক আছে, এবং অ্যান্সারের সমেত কিন্তু নিয়ে আসবো। আমার বাংলা সেখানে এইভাবে প্রশ্ন দেবো না, সেখানে সরাসরি অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে। আমার বাংলা থেকে যে সাজেশনটি রয়েছে সেই সাজেশনটি বানানো হয়নি এখনও, সেটি বানানোর পরে একেবারে অ্যান্সার সমেত কিন্তু তোমরা ভিডিও পাবে, এবং এই যে রচনাগুলো যেগুলো তোমাদের থাকবে সেই রচনাগুলোও কিন্তু অ্যান্সার সমেত তোমরা ভিডিওতে পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের সাজেশনটি কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে, ঠিক আছে। আর একটা বিষয় বলে রাখি যে এই যে সাজেশনটি, ঠিক আছে, এই সাজেশনটি যদি তোমরা পিডিএফ ডাউনলোড করতে চাও, ঠিক আছে, এই সাজেশনটি যদি পিডিএফ ডাউনলোড করতে চাও তো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে। তো সেই ডিসক্রিপশানের লিঙ্কে ক্লিক করে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নেবে, তাহলে আর লিখতে হবে না, ঠিক আছে। তো এখানে আমি বলে রাখি যে এটাতে একটা পাসওয়ার্ড রয়েছে, সেই পাসওয়ার্ডটা তোমরা ওইখানে যখনই ক্লিক করবে পাসওয়ার্ডটি দেবে, পাসওয়ার্ড একটি চাইবে, যখনই তোমরা পাসওয়ার্ডটি দিয়ে দেবে তখনই কিন্তু সেই পাসওয়ার্ডটি দেওয়ার পরে তোমরা এই পিডিএফটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। পাসওয়ার্ড হচ্ছে 2022, ঠিক আছে, পাসওয়ার্ড হচ্ছে 2022। এই পিডিএফটি, এই সাজেশনের পিডিএফটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। পাসওয়ার্ডটি হচ্ছে 2022, বোঝা গেছে, পাসওয়ার্ডটি হচ্ছে বারবার বলছি 2022। সুন্দরভাবে ডাউনলোড করে নেবে, প্রশ্নগুলো খাতাতে লিখে নেবে, ঠিক আছে। কোনো অসুবিধা যদি হয় তো তোমরা জানাবে, এবং যদি কোনো প্রশ্নের অ্যান্সার প্রয়োজন হয় তোমাদের অবশ্যই জানাবে। প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে, কমেন্টেও পেয়ে যেতে পারো, এমনকি ভিডিও মারফতেও পাবে। এবং তোমাদের দেখো কবিতা গল্পগুলো আলোচনা করছি না, কেননা এটা আমাদের নিউ চ্যানেল, ঠিক আছে। আমাদের ক্লাস একটি চ্যানেল ছিল, সেটি মোটিভেশনাল চ্যানেল হিসেবে পারপাসে চেঞ্জ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর ওইখানে ক্লাস না হতো আগে, এখন এখানে নিউভাবে ক্লাস নিচ্ছি। তো এখানে অনেক কবিতা গল্প আলোচনা রয়েছে। তো যেহেতু আমি এখন আলোচনা করব না এই কারণেই বলছি, কেননা তোমাদের সামনে যেহেতু পরীক্ষা, তোমাদের এই প্রশ্নের অ্যান্সারগুলো দিতে হবে তোমাদেরকে। কিন্তু যদি তোমাদের কোনো গল্প নাটক, ঠিক আছে, বুঝতে অসুবিধা হয় কোনো জায়গাতে, তাহলে কমেন্ট করে জানাবে, সেটি আলোচনা তো অবশ্যই করবো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আলোচনা করবো সেটি, ঠিক আছে। এবং কোন কোন জায়গাগুলোতে অসুবিধা হচ্ছে সেগুলো তোমরা একদম লাইন ধরে ধরে কমেন্ট করে লিখবে, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু অ্যান্সার তোমরা পেয়ে যাবে। চলো, ভালো থাকবে সকলেই, ভালো করে পরীক্ষা দেবে, ঠিক আছে। প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার তোমরা পাবে, একদম টেনশন নেবে না। বাংলা বিষয়ে একদম টেনশন নট, আমাদের ক্লাস বেঙ্গলি যতদিন তোমাদের সাথে আছে বাংলা বিষয়ে টেনশন নট, ঠিক আছে। চল, যা প্রবলেম হয় বাংলা বিষয়ে সাথে সাথে আমাদের ক্লাস বেঙ্গলিকে মনে করে একটা ছট করে একটা কমেন্ট
ফেলে দিও, ব্যাস কমেন্ট আমার কাছে চলে এলে অ্যান্সার তোমরা 1 থেকে 1.5 দিনের মধ্যেই কিন্তু পেয়ে যাবে। ওকে, পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি, একটু বন্ধুদের শেয়ার করে দেবে, সামনে যেহেতু পরীক্ষা অনেক বন্ধুর হেল্প হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবে সকলে, ভালো থাকার সাথে পড়াশোনা করে এনজয় করো। ঠিক আছে, কোনো প্রবলেম হলে জানাবে। চলো ফিরে আসছি নেক্সট ক্লাসে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।